আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটোলটাট 21 রাতের আজকের আয়োজনে। এবং আজকে আলোচনার পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি আপনাদের সাথে। যে বিষয়ে কথা আজকে বলতে চাচ্ছি আমাদের এই আলোচনার টেবিলে, সেটা হচ্ছে যে সড়কে কেন মৃত্যুর মিছিল। প্রশ্নটা ঘুরে ফিরে আসে, বছরই আসে। প্রতি বছর শেষে যখন তালিকা আসে, সেখান থেকে প্রায়শই এই প্রশ্ন নিয়ে আমরা অনেক বেশি উত্তর খুঁজবার চেষ্টা করি। পাশাপাশি যখন কোনো উৎসব উদযাপন হয়, তখন ঢাকা থেকে যেমন বেশি সংখ্যক মানুষ ঢাকার বাইরে চলে যায়, আবার তারা সেই উৎসবে মেতে উঠে ফিরে আসতে চায় কর্মস্থলে এই ঢাকা শহরে। তখন সড়কে মৃত্যুর মিছিলটা আমরা বেশি দীর্ঘায়িত হতে দেখি। কেন হচ্ছে এই মৃত্যুর মিছিল দীর্ঘায়িত? কারণ খুঁজতে গেলে আমরা যেমন একেবারে যাত্রীর অসচেতনতাকে দায়ী করি, প্রশ্ন তুলি যে সে আসলে অনেক বেশি সচেতন ছিল না, তাই হয়তো সড়ক দুর্ঘটনা ঘটেছে। পাশাপাশি আরও অনেকগুলো কর্তৃপক্ষের বিরুদ্ধে আসলে এই প্রশ্নটা ওঠে, দায় কি তারা নিয়ে থাকেন? তারা কি অনেক বেশি সেই দায় দায়িত্বের জায়গাটায় দাঁড়িয়ে সেই দোষটা স্বীকার করেন যে তাদেরও কি ভুল ছিল? কিন্তু সেটা কতটুকু আমরা পাই দিন শেষে, সেই সার্বিক বিষয়টি আলোচনা করতে চাচ্ছি। কারণ আমরা কেউই আর সড়কে মৃত্যুর মিছিলটা দীর্ঘায়িত হতে দিতে চাই না। কারণ সেখানে হয়তো আপনি যেমন থাকতে পারি, আমার স্বজন তো নিঃসন্দেহেই থাকতে পারে। সেই জায়গাটা থেকে আজকের এই আলোচনা আমরা এগিয়ে নিতে চাই, এবং যাদেরকে পেয়েছি যারা চমৎকারভাবে এই আলোচনা বেগবান করতে পারবেন, তাদের সাথে আমি আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন নূর মোহাম্মদ মজুমদার, চেয়ারম্যান BRTA। মাঝে রয়েছেন নজরুল কবির, জ্যেষ্ঠ সাংবাদিক। এবং সর্বডানে নিটোলটাট 21 রাতের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন, চেয়ারম্যান নিরাপদ সড়ক চাই। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। নূর মোহাম্মদ মজুমদার, আপনাকে দিয়ে শুরুটা করতে চাচ্ছি। সড়কের মৃত্যুর মিছিল আমরা বলি, আলোচনা করি, এবং কিভাবে যেন খুব স্বাভাবিক হয়ে যায় বিষয়টা পরবর্তী সময়ে, কিন্তু যার যায় পুরোটাই যায়, শতভাগ যায়। সেই জায়গায় আসলে সত্যিকার অর্থে দায় কার? আপনি সড়কে মৃত্যুর মিছিলের যে বিষয়টি উত্থাপন করেছেন, আসলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। আমরা BRTA থেকে এখন আগে এরকম ডাটাবেস ছিল না, গত এক বছরের বেশি সময় ধরে আমরা প্রতিদিনই মৃত্যুর বা আহত নিহতদের, বিশেষ করে সড়ক দুর্ঘটনায় আমরা যারা নিহত হচ্ছে, আহত হচ্ছে, তাদের পরিসংখ্যান আমরা রাখছি। আপনি যে কথাটি বলছেন, এই যে মৃত্যু, এটা অনাকাঙ্ক্ষিত এবং কিছুতে মেনে নেওয়া যায় না। এখানে দায় দায়িত্বের প্রশ্ন যে কথাটা বলছেন, আমি এখানে কাউকে স্পেয়ার না করে বলবো, আমি নিজের দায়টা আগে নিয়ে বলবো যে সবারই দায় দায়িত্ব আছে এখানে। আপনারা জানেন, কিন্তু প্রত্যেকের জীবনের মূল্য প্রত্যেকের নিজের কাছে সবচেয়ে বেশি, আপনি নিজে বলেছেন। তা আমরা আমাদের যারা দায় দায়িত্বের জায়গা থেকে যেমন এটা বোঝা উচিত, একইভাবে একদম সকল স্টেক হোল্ডারের, বিশেষ করে পথচারী, যাত্রী, প্রত্যেকেরই কিন্তু কিছু দায় দায়িত্ব আছে। তো সেখানে আমি নিজেই যদি আগুনে ঝাঁপ দিই, আমি জানি যে আগুনে ঝাঁপ দিলে আমি পুড়ে যাব, সুতরাং পানিতে ঝাঁপ দিলে আমি ডুবে যাব। তো সুতরাং আমি কেন এই কাজটা করতেছি, এই দায়টার প্রশ্নে আমি বলছি। সেখানে আমরা আমাদের রেগুলেটরি অথরিটি BRTA, কিন্তু এইখানে আমরা রেগুলেশন দিচ্ছি, আমাদের কিন্তু ওইরকম জনবল নাই। যে আপনারা জানেন যে পৃথিবীর সব দেশে কিন্তু যারা রেগুলেটরি অথরিটি, এদের মূল ফাংশন হলো রেগুলেশন, রুলস রেগুলেশন এরা তৈরি করে, পলিসি দেয়। সেগুলা কিন্তু এই এক্সিকিউশন সহ অন্যান্য যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু বাইরের সংস্থা, লোকাল গভর্নমেন্ট, পুলিশ, এরকম অনেকগুলো সংস্থা করে। কিন্তু BRTA এর উপরে যদি সব দায়িত্ব দিয়ে দেওয়া হয়, জনবল সে যদি সেভাবে দেওয়া না হয়, সেখানে দায় দায়িত্বের বিষয়টা নিয়েও কিন্তু আমার যেটা প্রশ্ন, যে আপনারা তথ্য দিয়ে থাকেন, মানে প্রতিদিনের সড়ক দুর্ঘটনার সেই জায়গাটা থেকে, সেই তথ্যে কি কোনো ধরনের কম দেখানোর প্রবণতা থাকে কিনা? কারণ এরকম অভিযোগ কিন্তু বিগত সময়ে এসেছে। এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। এটা ছিল, এটা আমি এক বছর না, মানে 23 জানুয়ারির আগের কথা বলবো। কারণ যেহেতু 23 জানুয়ারি আগে আমরা পুলিশ রিপোর্টের উপরে আমরা ভিত্তি করে রিপোর্ট দিতাম, কিন্তু এখন আমরা কিন্তু পুলিশ এবং হাসপাতাল সবার তথ্য নিয়ে প্রতিদিন আমাদের 64 জেলা থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একটা মৃত্যু বা একটা দুর্ঘটনা আমরা কমিয়ে দেখানোর আমাদের কোনো প্রবণতা নেই, এখানে বাহবারও কিছু নেই, কারণ যেটা সত্য বেরিয়ে আসবেই সেটা। সুতরাং আমরা এখনকার যে পরিসংখ্যানটা 100% না হলেও 100% কাছাকাছি সত্য। আমরা আমাদের ওয়েবসাইটে এই তথ্যগুলো আমরা প্রকাশ করতেছি, ডেইলি, মাস শেষে প্রকাশ করছি। এবং আমরা এখানে আমাদের যে নিরাপদ সড়ক চেয়ারম্যান সাহেব আছেন, আমরা বলেছি যে আমাদের তথ্যে যদি কোনো গরমিল থাকে সেটা আমাদের জানালে আমরা সংশোধন করে নেব। সুতরাং আমাদের দিক থেকে আমরা 100% ট্রান্সপারেন্ট। কারণ আরও একটা বিষয় এখানে জরুরি, যে আপনারা জানেন সরকার যে সড়ক পরিবহন
আইন 2018 মধ্যে আমাদের যে ক্ষতিপূরণ দেওয়ার, যারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিহত আহত হচ্ছে, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। তো এই সরকার ব্যবস্থা করেছে, সেখানে যাতে এইটার সঙ্গে মিলে যায়, যাতে কোনো কন্ট্রাডিকশন না থাকে এবং প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা যেন পায়। সেক্ষেত্রে আপনারা বলছেন যে শতভাগ স্বচ্ছতা আপনারা নিয়ে কাজ করছেন, জি। কিন্তু স্বচ্ছতার জায়গাটা বড় প্রশ্ন তো থেকেই যায়, এবং বিআরটি এর দিকে তো আঙুল মানুষ তুলি। না, এবং সেটা- আপনি যেটা বলছেন যে কেন সে ঝাঁপ দিবে, যদি শিশুর কথা বলা হয়, শিশু কিন্তু আগুনে ঝাঁপ দিয়ে বসে, অনেক কিছু না বুঝে। বোঝানোর দায়িত্ব কিন্তু অভিভাবকের। সেই জায়গাটায় যিনি অতিরিক্ত গতিতে চালাচ্ছেন তাকে বোঝানোর একটা দায় রয়েছে, আর যিনি একেবারেই ফিটনেসবিহীন গাড়ি নিয়ে রাস্তায় বের হয়ে পড়ছেন তাকে বোঝানোর একটা দায় রয়েছে, কারণ তার নিজের জীবনটাও যেতে পারে, যাত্রীদের সাথে সাথে তার নিজের জীবনটাও চলে যেতে পারে। এবং যদি বলি যে মোটরসাইকেল আরোহী তিনি হেলমেট ছাড়া চলছেন, এরকম নানানবিধ ইস্যু, সেখানে অভিভাবকের দায়টা পড়ে। আমি ইলিয়াস কাঞ্চন আপনাকে একটু এখানে শুনতে চাই, দায়টা আসলে এককভাবে কারো না, কিন্তু যদি বলি যে অধিকাংশ দায় কার উপরে, তাহলে আপনি কি বলবেন? শোনেন, আমি এখানে বসে বসে যেটুকু ভাবলাম আর কি, যে দীর্ঘদিন ধরে একই ধরনের কথা শুনছি যে মৃত্যু মিছিল, দুর্ঘটনা বাড়ছে, কমছে না, তো সড়কে শৃঙ্খলা নেই, আইন মানে না। এই জায়গাটুকু আমি চিন্তা করতে করতে যে এটা কেন হচ্ছে, আসলে আমাদের রাষ্ট্র যে পরিচালিত হচ্ছে, সেই রাষ্ট্র জনগণের প্রতি কি নিয়ন্ত্রণ আছে কিনা এটা আমাদের ভাবতে হবে। রাষ্ট্র কি জনগণকে নিয়ন্ত্রণ করতে পারছে? সেখানে যদি কম্প্রোমাইজ থাকে, রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের মধ্যে যদি দোষ ত্রুটি থাকে এবং সেটা রাষ্ট্রপ্রধান যিনি তিনিও যদি সেটাকে যদি মিনিমাইজ যদি করেন, তাহলে আপনি সড়কের মধ্যে এসে আপনি কি করে হঠাৎ করে আপনি সেখানে শৃঙ্খলা চাইবেন, সেখানে আপনি সব আইন মানার বিষয়টা কি করে থাকবে? কারণ এটা হলো প্র্যাকটিসের ব্যাপার। রাষ্ট্রের সকল জায়গায় যখন নিয়ম কানুন আইন শৃঙ্খলা এগুলো যখন আপনার মেনে চলবে, তখন অটোমেটিকলি কিন্তু রাস্তায় যখন আসবে তখন কিন্তু এই কাজটা কিন্তু সহজ হয়ে যাবে। কিন্তু ওই জায়গাগুলো আসলে আমাদের ঠিক নাই বলে কিন্তু আমার এই ভাইদেরও কষ্ট হচ্ছে, কারণ ওই জায়গা ঠিক করতে পারছেন না কিন্তু ওনার বিআরটিও কিন্তু ঠিক করতে পারছেন না কিন্তু, কারণ ওখানেও কম্প্রোমাইজের ব্যাপার আছে। কি আসে না মজুমদার ভাই, কম্প্রোমাইজের না, যেটা আপনি বলছেন, হ্যাঁ, যেটা কম্প্রোমাইজের ব্যাপার সকল জায়গায় আছে। কম্প্রোমাইজের কথাটা যেটা বলছেন, হ্যাঁ। এখানে প্রত্যেক জায়গায় আপনি এটা প্রতিটা কথা জায়গায়। বলছেন, এখানে প্রত্যেকের রোলটা সবাই যদি প্লে করে সঠিকভাবে, তাইলে কিন্তু তো আইনের মানা বিষয়টা এবং হয়ে যায়। আপনার আইন যদি নিজের সহযোগী না মানে, তাইলে না, না, আইন আমাকে মানবে এনফোর্সের কখন? একটা বিষয় আইন আছে। তো আপনাকে Enforcement-টা যখন কতজন? দেখে যে রাষ্ট্র পরিচালিত হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোতে অনেক বড় বড় অন্যায় করছে, কোনো বিচার নাই, কোনো কিছু নেই, কোনো কিছু হচ্ছে না, তখন কিন্তু যারা কম ক্ষমতাধর কমই করে, তখন তারাও চেষ্টা করে আরও কিছু বেশি করার জন্য। এবং যখন করে তারা করে যখন দেখে, শিশুরা যেরকম করে, শিশুরা কিন্তু একবারে বড় দুষ্টুমি করে না, কিন্তু অল্প অল্প করে, বাপেরা ধমক দেয়, দেখে যে ওই রকমভাবে ধমক দিচ্ছে না, তখন কিন্তু ও বড় করে একটা লাভ দেয়। কালচার করাই তো একটা হ্যাঁ, বড় সমস্যা, মানে কালচারটা স্বভাবে হয়ে ঢুকে গেছে। এখন দেশের কালচারটাই এরকম জায়গায় চলে গেছে। তো যে কারণের জন্য আমার কাছে মনে হচ্ছে যে আমরা শুধু যদি সড়ককে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, সড়কেই যদি নিয়ম মানাতে চাই, তাহলে এটা হবে না। কারণ রাষ্ট্রের প্রতিটা জায়গায় কিন্তু আপনার নিয়মের জায়গা থাকতে হবে, নিয়ম মানার বিষয়টা থাকতে হবে। এখানে মনে করেন যে পুলিশ বড় কর্মকর্তা, তার সম্পর্কে যদি আমরা টেলিভিশন পত্রিকায় যদি আমরা দেখি যে হাজার হাজার কোটি টাকা, তো তাকে তো কোনো কিছু করা হয়নি, সে কীভাবে করবে এগুলো? তো এই যে জিনিসগুলো, এগুলো তো প্রত্যেকটা দেশের প্রতিটা মানুষের মাথার মধ্যে এগুলো কাজ করছে কিন্তু। তো আপনি সেই জায়গাগুলো যদি ঠিক না হয়, আপনি সড়কে গেলে পরে এই আপনি যাবেন না এদিক দিয়ে, আপনি নিয়ম মানেন, আপনার গাড়ি ঠিক রাখেন, ফিটনেস ঠিক রাখেন, আপনি লাইসেন্স করেন, হয় না এটা। আর বরঞ্চ সিরিয়ালটা কিভাবে হয়, সিরিয়ালটা হয় বড় থেকে নিচের দিকে আসে, কিন্তু সিরিয়াল
তো বড় জায়গাগুলো, মাথাগুলো আমাদের আসলে আপনি চিন্তার গভীরতায় যেভাবে প্রবেশ করলেন তাতে ক্যানভাসটা এত বড় হয়ে গেল, যা, সমাধান এত তারপরেও বড় ক্যানভাসে খুঁজতে হবে। জি। জি, সেক্ষেত্রে আমি একটু নজরুল কবির আপনাকে শুনতে চাই। আপনার কি মনে হয় যদি এইভাবে আমরা ভাবি যে একদম ডেপথে চলে যাই এবং এত বড় ক্যানভাসে সমাধান খুঁজি, তাহলে সড়কে মৃত্যুর মিছিল থামাবার মানে সমাধানটা খুব অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে? দেখুন, আমি একেবারে খুব ব্যক্তি পর্যায়ে থেকে বলি। ধরেন যে আমার জীবনের প্রথম যদি বলেন যে সেই শৈশবে মানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর অভিজ্ঞতা, মানে আপনি শিশুর প্রসঙ্গ আনলেন, কাঞ্চন ভাই আনছিল, সেই জায়গা থেকে ভাবছিলাম আর কি যে আমার জীবনের প্রথম মৃত্যুর অভিজ্ঞতা হচ্ছে আমার আপন মামা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আমি মাত্র ক্লাস 1-এ পড়ি। ফলে ধরেন যে আমাদের আত্মীয় স্বজন বা আমার মামাতো মামি, মামাতো ভাই বোনদের মধ্যে কী ইম্প্যাক্ট আমি জানি না, কিন্তু আমি যখন শৈশবে ছিলাম আমার মধ্যে কী ইম্প্যাক্টটা পড়েছিল সেটা হয়তো আজকে এসে আমি বিশ্লেষণ করতে পারব। ফলে আমি কিন্তু ধরেন যে ব্যক্তিগতভাবে আমি, আমার বড় ভাই, আমরা কেউ হোন্ডা চালানো শিখি নাই, মোটরসাইকেল চালানো শিখি নাই। ওই ছোটোবেলার যে ট্রমাটাইজ আতঙ্ক আমাদের, আমি এখনও যখন বিশেষ প্রয়োজনে পাঠা হয়ে যাই তখন আমি মানে অন্য কোনো গাড়িতে থাকলে এতটা শঙ্কিত থাকি না যতটা মোটরসাইকেলে থাকতে থাকি। কেন এই উদাহরণটা দিলাম যে কাঞ্চন ভাই আলোচনাটাকে আরও অনেক গভীরের জায়গায় নিয়ে গেছেন। অর্থাৎ আমার শৈশবে যে অভিজ্ঞতাটা তৈরি হয়েছে, কাঞ্চন ভাই তো এইখানে বসে আজকে এই কথা বলার কথা ছিল না, পর্দার মানুষ, উনি অনেক বেশি চলচ্চিত্র নিয়ে কথা বলার কথা ছিল। একটা আন্দোলন যখন একজন নায়ককে গড়ে তুলতে হয়, এই প্রবলেমটা তো এই 10 বছর 15 বছরের না। কাঞ্চন ভাই যে আন্দোলনটা তৈরি করেছিলেন, আজকে যখন জাতীয় নিরাপদ সড়ক দিবস নামে একটি দিবস পালন করতে হচ্ছে, এবং কোন তারিখে, যেই তারিখটি তার জীবনের একটি গভীর ক্ষত তৈরি করে গেছে, এবং তিনি বুঝেছেন বলেই আপনাদের এই যে সিনেমাটির আপনাদের এই অনুষ্ঠানটির যিনি স্পন্সর নিটোল টাটা, মাতলুব সাহেব একটা স্লোগান বলেন যে একটি দুর্ঘটনা একটি পরিবার সারা জীবনের কান্না। এই যে এই স্লোগানটা কেন আসছে, যার পরিবারে ঘটছে সেটা হয়, এটাকে যদি আপনি একটু অন্য অর্থে দেখেন যে রাষ্ট্রের ক্ষেত্রেও যদি এরকম কোনো একটি দুর্ঘটনা ঘটে, সেটা যে সারা জীবনের কান্না হয়, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এটা আর কেউ টের পাক বা না পাক, সবচেয়ে বেশি তো বর্তমান সরকার প্রধান টের পেয়েছেন যে তার পরিবারের এটা মানে ওই হত্যার মধ্য দিয়ে। তার মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত যে কোনো জিনিসেই মানুষের মধ্যে তীব্র অভিঘাতটা তৈরি করে। তো এটার সমাধানটা কী? সমাধানের একটা উপায় ছিল কি, যে বঙ্গবন্ধু হত্যার দীর্ঘদিন বিচার হয় নাই, তারপরে তার বিচারটা কোডের মধ্যে দিয়ে একটা আস্থার জায়গাটা মানুষের মধ্যে আসলে বিচারের সংস্কৃতি বোধ হয়। এখন ধরেন এবার যদি আসি, কাঞ্চন ভাই কি তার এই যেই দুর্ঘটনার, সেই দুর্ঘটনার বিচারটা পেয়েছেন? আমি কি আমার মামার এই দুর্ঘটনার ক্ষেত্রে আমার মামা দায়ী ছিল নাকি না ওই বাস ড্রাইভার দায়ী ছিল, তার বিচার পেয়েছি? এইরকম করতে করতে যখন আন্দোলন সংগ্রামটা দাঁড়ালো, জনমত তৈরি হলো, আজকের বাংলাদেশে একটি সড়ক আইন হয়েছে, যে আইনটি একটি মডিফাই গ্রুপ হয়েছিল, সেই আইনটি ব্যাকফায়ার করলো কেন? এটি আমি, আপনি, আমরা সবাই জানি। কাঞ্চন ভাই বহুবার চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হতে পারে, মানে সংশোধন করার পরেও যেই জায়গাটায় আসছে সেটাও করতে পারছেন না। কাঞ্চন ভাই ওই ইঙ্গিতটাই দিয়েছেন যে সরকার পরিচালনায় যারা যুক্ত থাকেন তারা যখন আবার স্টেক হোল্ডার হয়ে যান এবং স্টেক হোল্ডার হয়ে একটা বিশেষ গোষ্ঠীর স্টেক হোল্ডার হন, তখন সেই জায়গাটা আর বাস্তবায়িত হয় না। ঠিক করতে পারবেন না, উনিও পারবেন না। যেমন 6 লক্ষ আনফিট গাড়ির, এটা ওনাদেরই রিপোর্ট, 6 লক্ষ আনফিট গাড়ি চলতেছে। তো ওই যে আমি যে আগে যে কথা দিয়ে শুরু করছিলাম, এটা এই কারণে যেন যে 6 লাখ গাড়ি আপনার রাস্তায় কেন আনফিট গাড়ি চলছে? ভাই এটা আসলে 6 লাখ গাড়িটা মেয়াদ উত্তীর্ণ, এটা আনফিট গাড়ি বলা যাবে না। কারণ আপনার গাড়িটাও মেয়াদ উত্তীর্ণ গাড়ি রাস্তায় চলবে, লাস্ট ডেট ওভার হয়ে যায়, তাহলে অ্যাক্সিডেন্টটা হলো 14 জন মারা গেল, সেটাও মেয়াদ উত্তীর্ণ গাড়ি। 20 বছর ধরে সেই গাড়িটা চলতেছে, তার কোনো আপনার নাই, না 20 বছর না, এটা আসলে 20 সালের পর্যন্ত ফিটনেস নিছে। এখন দেখেন মুজুম ভাই, আমি আপনার সাথে আসলে যেটা হয়েছে যে আপনার কাছে পেয়েছি বলে হয়তো তির্যক কথাগুলো আপনি শুনবেন, বিআরটি এর জায়গাগুলো কিন্তু একদিনে আসে না। উনি পারবেন না পুরোটা কন্ট্রোল করতে পারবেন। উনি চেষ্টা করেছেন, কিন্তু আসল গোড়ায় হাতটা দিয়েছেন। উনি আসছিলেন যতটা মানে উনি চাকরি হিসাবে এই কাজটা করবেন, ওনার অল্প টেনিউরে উনি চেষ্টা করেছেন। তারও এক দুই টার্ম আগে আরও একজন এসেছিলেন, তিনি আন্তরিকভাবে চেষ্টাটা করার চেষ্টা করেছিলেন। হয় না, তো হয় না। কারণটা কি জানেন? এটা একটা বড় সিন্ডিকেট আছে, এর সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনা যুক্ত, আপনার হাইওয়ে যুক্ত, মানে একটা হচ্ছে শহরের জায়গায়, আরেকটা ওই জায়গায় শ্রমিকরা যুক্ত, ব্যবসা বাসের মালিকরা যুক্ত। একটি নষ্ট গাড়ি বাজারে থাকলে সুবিধা কি জানেন? ধুলাইখালের সেই যে যারা এখানে
পার্টস বেচে সেই ব্যবসায়ী থেকে শুরু করে প্রত্যেকে এখানে স্টেক হোল্ডার। ফলে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। কাঞ্চন ভাই যে জায়গাটায় হাত দিয়েছেন যে রাষ্ট্রের পরিচালক যারা, তারা কেন জনগণকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমি তো যেমন একজন, যদি আমি গাড়ির চালক হই, আমি তো এই রাষ্ট্রেরই একজন নাগরিক। উনি এই বিআরটিএর চেয়ারম্যান, উনিও এই রাষ্ট্রের নাগরিক। ফলে রাষ্ট্রের নাগরিক তখনই সরকারের অধীন থাকে যখন সরকারও সেই রাষ্ট্রের নাগরিকদের অধীনে থাকে। আমার আকাঙ্ক্ষার বাস্তবায়ন যদি না করে, প্রশ্ন হচ্ছে ওইখানেও কিন্তু আবার একজন ব্যক্তির পক্ষে সম্ভব না। প্রধানমন্ত্রী আজকে বললেন কালকে থেকে অ্যাক্সিডেন্ট হবে না, ইম্পসিবল, না পারবেন না। আপনি বলা হলো যে ঢাকার ইচা মহাসড়ক ছিল এক সময়, এটি দুর্ঘটনার জন্য জায়গা। বলা হলো যে এখানে সড়ক নির্মাণের ত্রুটি ছিল, তো সেই ত্রুটি মুক্ত করা হলো, 2 লেনের জায়গায় 4 লেন করা হলো, ঢাকার ইচা মহাসড়কে কমলো ওই জায়গাটায়, গুড। তাহলে এখন অন্য জায়গাতে আমরা 4 লেন 6 লেন 8 লেন করছি, সেখানে তো দুর্ঘটনা হওয়ার কথা ছিল না, তাহলে কেন হচ্ছে? আপনি হাইওয়ে পুলিশের ক্ষেত্রে, আমি ছোটো কয়েকটা ঘটনার কথা বলি। এবারকার এই যে বাড়িতে যাওয়ার জন্য সবাই বলছে ঈদযাত্রা শুভ হয়েছে, কিন্তু এই যে আহত নিহত মিলে প্রায় 1000 পরিবারের জীবনে কি সেটা হয়েছে? আপনি যখন 2 জন 10 জন মানুষ মারা যায় বেইলি রোডের ঘটনায়, নাগরিক জীবনের ঘটনায়, বেইলি রোডের ঘটনায়, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, কিন্তু সারা দেশে হই হই রই রই পড়ে গেল আমাদের, তাই তো? কিন্তু এই যে প্রায় 300-350 পরিবারের ক্ষেত্রে আপনার মৃত্যুর ঘটনা ঘটলো, একই পরিবারে 4 জন 5 জন করে মারা গেল, তারপরে আমাদের টনক নড়ে না কেন? কারণ সড়কের মৃত্যুর মিছিল, এই শব্দটি যেটা কাঞ্চন ভাই বলছিলেন, আমি আমার এই যে প্রায় 30-35 বছরের সাংবাদিকতার জীবনে বহুবার এই শব্দ উচ্চারণ করেছি, বহুবার শব্দ এই লিখেছি, আমরা গা সহা হয়ে গেছি এক্স্যাক্টলি। তার মানে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই অভ্যস্ততা, এই নিষ্প্রিয়তা একটি জাতির জন্য খুবই ভয়ঙ্কর জায়গা। নিষ্প্রিয়তা যখন হয়ে যায়, তার মানে আপনার মস্তিষ্ক কাজ করছে না, রাষ্ট্রের পরিচালক যারা, তাদের অনুভূতি কাজ করছে না। মানুষ তো সবচেয়ে বেশি অনুভূতিপ্রবণ মানুষ ছিল, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বেশি সংবেদনশীল মানুষ হওয়ার কথা ছিল, তার মানে তার মধ্যে মনুষ্যত্ব বোধেরও ঘাটতি দেখা দিচ্ছে। একজন মানুষ আজকে যদি আমার পরিবারে কেউ মারা যায়, আজকে যদি মানে আল্লাহ না করুক, যিনি বারবার বাধা দিয়েছেন, তার পরিবারের কেউ সড়ক দুর্ঘটনায় মারা যেত, তিনি পেইনটা বুঝতেন হয়তো ব্যক্তিগতভাবে, যার কারণে বারবার তিনি বাধা দিয়েছেন এই সড়ক আইন বাস্তবায়ন না করার জন্য। এখন তিনি কে? তিনি সরকারি দলের নীতি নির্ধারকদের একজন। প্রশ্নটা হচ্ছে তাকে হয়তো অন্য জায়গাতে সরকারের প্রয়োজন, কিন্তু কিছু জায়গাতে যে চেক অ্যান্ড ব্যালেন্সের কোয়েশ্চেন। আপনি বললেন যে জীবন থেকে যদি স্বজন হারানো হয়, এমনটা আমরা কখনোই চাই না, এটা আমাদের কাছে অনেক বেশি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত। কিন্তু তেমন যদি ঘটেও, আমি ধরেই নিচ্ছি তেমন যদি ঘটেও, আমরা একদম উদাহরণ হিসেবেই বলছি, তারপরে কি আপনার মনে হয় সেই লোকটা সাময়িকভাবে যদি মনেও করে যে আমি এখন এই যেটার বিরুদ্ধচারণ করেছিলাম এখন সেটার পক্ষে কাজ করব, তিনিও তখন পারবেন? ততদিনে তো শেকড় অনেক বড় হয়ে গেছে। আমার ওই কথায় চলে যেতে হবে। যেমন ওনারা নির্দেশনা দিয়েছেন হাইওয়েতে সিএনজি চলবে না, ওনাদের নির্দেশনা আছে, কে মানতেছে নির্দেশনা? এবং এটা দেখার জন্য যারা আছে কে মানতেছে? এটা নিয়ন্ত্রণটা কি সরকার করতে পারতেছে? হাইওয়ে পুলিশ ওখানে আছে, সেই হাইওয়ে পুলিশ সেই নিয়ন্ত্রণ করতে পারতেছে? আপনি আমাকে বলেন, কারণ না হচ্ছে বারবার আমি পরিপূর্ণভাবে সেই হাইওয়ে পুলিশও কি এটা নিয়ন্ত্রণ করার জন্য সত্যিকার ভাবে কাজ করছে? এবং করার পরও তার যে বাধাটা কোত্থেকে আসছে, স্থানীয় যে নেতৃবৃন্দ আছে তাদের থেকে বাধাটা আসছে, একটার সঙ্গে আরেকটা সেই জন্য আমি আমার শুরুটা এই কারণের জন্য আমি একটি যে মৃত্যু যে মানে একটা পরিবারের জন্য সারা জীবনের কান্না কথাটা, এটা আসলে মোর দেন এনাফ আমি মনে করি। এর থেকেও আর বেশি যে এই কান্না, সারা জীবনের কান্না কম বলা হবে। এখন আমরা তো একটা মৃত্যু চাই না, তারপরে কেন মৃত্যুগুলো হচ্ছে, দুর্ঘটনাগুলো কেন ঘটছে? এখন এই যে বিষয়গুলো সামগ্রিকভাবে আমাদের নজরুল কবির সাহেব বা ইলিয়াস খান সাহেব বলছেন, আসলে এখন আমি যেটা মনে করি যে নিরাপদ সড়ক চেয়ারম্যান সাহেব যে উনি একজন ব্যক্তি হিসেবে যেটু আন্দোলনটা করে আজকে এই পর্যায়ে আসছে, এটা কিন্তু একটা আউটকাম। কিন্তু ওনার যে আন্দোলন বা একটা যে প্রতিবাদ সংগ্রাম তাই বলি না কেন, ওনার যে একটা চেষ্টা, এটা ফল আউটকাম কিন্তু পাওয়া গেছে। এখন আমাদের যে যে বিদ্যমান যে পরিস্থিতি দেশের, সব কিছু আমার কিন্তু জানা আছে। আমরা কিন্তু সবাই দেশের একজন মানে এখানে মনে করি ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে এখানে সবাই জানি কি আমাদের কি করতে হবে। তারপরেও কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু প্রত্যেকে যদি আমরা এগিয়ে না আসি, অর্থাৎ আমি যেটা বারবার করে বলছি, এটা আমার সঙ্গে অনেকে একমত আছেন, যে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে না তুললে, এই যে হাইওয়ে পুলিশ বলেন বা ওই যে জেলা পুলিশ বলেন, আমরা বিআরটিএ বলেন বা ল এনফোর্সার হিসেবে
সীমিত জনবল দিয়ে এটা সম্ভব নয়। এর সঙ্গে কেন আমি সামাজিক আন্দোলন করতে চাচ্ছি, যারা আমাদের আজকে বাধা সামাজিক আন্দোলন হিসেবে যখন গড়ে তুলবো, ওই বাধাগুলো আমরা কিন্তু অপসারণে আমাদের জন্য ইজি হয়ে যাবে। ভাই আমি একটু ডিফার করি, শুনেন, সামাজিক এই এটা সবাই যখন আজকে নিরাপদ সড়ক চেয়ের জন্মের আগে যখন এই কথাগুলো বলা হতো, আপনার বিআরটি এর সারা বাংলাদেশের জেলা উপজেলায় শাখা নাই। নিরাপদ সড়ক চায়ের একেবারে ডাটা এন্ট্রি করা সারা বাংলাদেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা অর্গানাইজেশন আছে। আমি এটা কাঞ্চন ভাই সামনে আছে বলে বলতেছি না। এবং সেইখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, সংবাদকর্মী থেকে শুরু করে একেবারে ধরেন যিনি রাস্তার মানে নর্মালি ইয়াতে একেবারে পরিচ্ছন্নতা কর্মী, তারাও মেম্বার আছেন। সমাজের সর্বস্তরের লোকজন নিয়ে জেলা উপজেলা কমিটি আছে। এমন কোনো উদ্যোগ রাষ্ট্রের পক্ষ থেকে কি নেওয়া হয়েছে যে যেখানে নিরাপদ সড়ক চায়ের মতোই বা সামাজিক আন্দোলনের ডাকের ক্ষেত্রে তারা পার্টিসিপেট করবে না? বরঞ্চ এই আন্দোলন করা সত্ত্বেও তারপরে যখন জাতীয় নিরাপদ সড়ক দিবস আসলো, সড়ক আইনটা হলো, আপনি হয়তো সেই মুহূর্তে বিআরটি এর চেয়ারম্যান ছিলেন, আমরা গণমাধ্যম কর্মী হিসেবে দেখেছি কী দম্ভক্তি, কীভাবে চেঞ্জ করতে বাধ্য হয়েছে। আপনারা যখন নাকি একটু কড়াকড়ি করলেন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে, আপনাদেরকে ব্যাকফায়ার করতে হলো, আপনাদের সেখান থেকে পিছিয়ে আসতে হলো যে লাইসেন্স কাকে দিব, ড্রাইভিং লাইসেন্স কাকে দিব না। কেন আজকে পর্যন্ত যদি আমি বলি, আপনি যদি এখন এখান থেকে বেরিয়ে আপনার মোবাইল কোড নিয়ে যান, আপনি দেখবেন যে ঢাকা শহর, আমি হাইওয়ে বাদ দিলাম, শুধু ঢাকা শহরেই কতগুলো মেয়াদ উত্তীর্ণ এবং আনফিট বাস চলতেছে। দেখবেন আপনি 2 দিন অভিযান চালাবেন, রং টং করে নামাইছে। এই বাসের মালিককে আমার আপনার ভাই, আমার আপনার বন্ধু, সরকারি দল, বিরোধী দল সব এইখানে ঐক্যবদ্ধ। আমি আসলে আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আমি ওই জায়গাটাই আমি কথা বলছি, আপনি যে আমার সঙ্গে একটু থামাইলেন, আমি ঠিক আছে, আপনার কথাও ঠিক আছে, কিন্তু এখানে আমি একদম আমি সিনসিয়ারলি যেটা আমি হৃদয় দিয়ে মানে এটা উপলব্ধি করেছি, সেটা হলো যে যখন একটা সোশ্যাল মুভমেন্ট হয়ে যায়, যখন একটা মব ক্যারেক্টার হয়, কি হয়, তখন সব চুরমার করে ফেলে। অর্থাৎ সামাজিক আন্দোলনটা কিন্তু আমাদের অতীতে অনেক অভিজ্ঞতা। আমি বলি আমার দেখাইছি আপনাদেরকে, ট্রাফিক সিস্টেম দেখাই দিল, না আমার তারপরে তো হলো না। আমার কথাটা শুনেন, এটা তো হলো মানে সাময়িক কোনো বিষয় না। আমি বলছি যে সকল স্টেক হোল্ডার, আমি কথাটা বুঝাতে চাচ্ছি যে আজকে যারা মনে করেন যে আমাদের প্রতিবন্ধক বা লোকাল কিছু সমস্যা বা যেখানে সমস্যাগুলো আছে, ওরাও কিন্তু এই সামাজিক আন্দোলনের মেম্বার। এরাও কিন্তু তাদেরকেও কিন্তু সক্রিয় করতে হবে। তারা যদি ভুল পথে থাকে তাদেরকে সঠিক পথে আনার জন্য। আমি বলি উনি যে না এক সেকেন্ড, এটা হলো যে বললো যে নজরুল ভাই যেটা বললো যে আমাদের কিন্তু জেলা সড়ক নিরাপত্তা কমিটি আছে, উপজেলা সড়ক নিরাপত্তা কমিটি আছে, এই কমিটিও এনাফ না। আমি বলতেছি যে এখানে সকলকে নিয়ে যে প্রত্যেকে কিন্তু নিজের জীবনের মূল্য ঠিকই বুঝে, এটা বুঝে না এমন না, কিন্তু এই আইন জানার পরও আমি এটা ড্রাইভার, সে ভালো ড্রাইভার, পরীক্ষা আপনি নেন, পাস করবে, যেখানে পরীক্ষা পৃথিবীর যে কোনো জায়গায় পরীক্ষা পাস করবে, কিন্তু সে যদি র্যাকলেস ড্রাইভিং করে, এইটা কি পরীক্ষার বিষয় যে আপনি তখন ড্রাইভিং লাইসেন্স দেবেন? সে তো পরীক্ষার বিষয় না, ওইটা দেখার জন্য সেটা। হ্যাঁ, ওইটাই বলছি আমি। এই যে ওইখানে আমাদের যেমন এনফোর্সমেন্টের জায়গাটা, এই যে বাংলাদেশের যে যতটুকু মানে আমাদের আইজ আছে 22,000 কিলোমিটার সড়ক যে আছে, সেই সড়কে আমাদের কতটুকু জায়গার মধ্যে আমাদের সে হাইওয়ে পুলিশ আছে বা বিআরটি তো জনবল নাই বললেই চলে। আমাদের 8জন ম্যাজিস্ট্রেট আছে সারা দেশে। তাহলে আমাদের এই যে সীমিত জনবল, আমি যেটা বলছি যে জনবল, এই জনবল দিয়ে আসলে এইভাবে যে প্রত্যেকটা লোককে ওভারসি করা, ওদের বিরুদ্ধে প্রসিকিউশনের আন্ডারে আনা অনেক কঠিন। কথা বারবারই বলছেন, আমি বিরতিতে যাব, তার আগে ছোট্ট করে এইটা জানি, বিআরটিএ যেভাবে কাজ করতে চায়, যদি বলি যে একদম আন্তরিকতা নিয়ে, স্বচ্ছতা, আপনি শুরুতেই এই শব্দটা ব্যবহার করেছেন, শতভাগ স্বচ্ছতা, সেটা নিয়ে কাজ করতে চায়, অদৃশ্য কি কোনো হাতের বাধা পড়ে কিনা, এইটা যদি একটু বলতেন। এটা অদৃশ্য হাতের কোনো বিষয় নাই, আমি বলি বিষয় নাই, আমি বলি চাইলেও করতে পারবেন না। ইলিয়াস খান সাহেব যেটা বলছেন, উনি ওভারঅল দেশের সবার মন মানসিকতার কথা বলছেন, উনি নানা গোষ্ঠীর কথা বলেছেন। এখানে সবার মেন্টাল যে জায়গাটা যে আছে, সেখানে আসলে সবার কিন্তু ওই জায়গায় চেঞ্জ আনতে হবে। মেন্টাল যদি চেঞ্জ যদি না আসে এককভাবে, এটা একক চাইলেও পারা যাবে না। চেয়ারম্যানের না, এখানেও সম্মিলিতভাবে অনেক কাজ করতে হবে। শুধু চেয়ারম্যানের না, ওইখানে যে কর্মযোগ্য, ওইখানে যে সিন্ডিকেট, ওইখানে যে একটা মানে পরিবহন সেক্টরটা নিয়ে চিন্তা করতে হবে, সেই জায়গায় উনি একা পারবেন না। আসলে সেটা করতে দেওয়াও হয়তো হবে না, কেউ উদ্যোগ নিলেও সেটা দেওয়া হবে না। আমি আলোচনা নিয়ে আবারও ফিরছি, চেষ্টা করেছেন। আমাদের কিন্তু 64 জেলায় কিন্তু আমি আসবো, আলোচনা আসবো। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে একটা ছোট্ট বিরতির সময় হলো, আমরা অল্প সময়ের মধ্যে ফিরে আসবো এই আলোচনায়, নিঃসন্দেহের সাথে থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের আজকের আয়োজনে। আজ আমরা আলোচনা করছি
সড়কে কেন মৃত্যুর মিছিল? এই প্রশ্ন তো আমরা প্রায়শই তুলি, কিন্তু উত্তর কি খুঁজে পাওয়া যায় কিনা, এবং সেই জায়গাটায় কতটা খুঁজে পাওয়ার চেষ্টা আমরা করছি যারা রয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ে, তাদের থেকে শুরু করে একদম যারা সড়কে আমরা চলি সেই পর্যন্ত সার্বিক আলোচনাটাই করছি। ফিরবো আলোচনায়। নূর মোহাম্মদ মজুমদার, আপনিই বলছিলেন সেই জায়গায় সমন্বিতভাবে কাজটা করতে হবে। উদ্যোগের জায়গাটায় কি কি উদ্যোগ নিচ্ছে এই, এখন যদি বলি এই 2024 সালের ঈদ উদযাপনের পরবর্তী মুহূর্তটা এসে নতুন কোনো ভাবনা রয়েছে কিনা কোনো সমস্যা সমাধানে? ধন্যবাদ। আপনারা জানেন আমরা ঈদ যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক করার জন্য আমাদের প্রতি বছরই আমাদের প্রস্তুতি থাকে। এবারও মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমাদের সভাপতিত্বে সভা হয়েছে সকল মানে জাতীয় লেভেলে এবং কি ফিল্ড লেভেলের বিভাগীয় কমিশনার, আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন সবার সঙ্গে। কিন্তু ওই ঈদ যাত্রাটা আমাদের যেভাবে প্রস্তুতি ছিল সেভাবে অনেকটা আমরা স্বস্তিদায়ক ঈদ উপহার দিতে পারছি। ঈদের পরে দুইটা বড় দুর্ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের হৃদয়কে একটা নাড়া দিয়েছে। আসলে এটা কিছুতে মেনে নেওয়া যায় না। এই যে আপনি যেটা বিশেষ উদ্যোগের উপহার দিতে পেরেছেন, এটা মানে বলা যাচ্ছে আমি বলছি যে যাত্রা স্বস্তিদায়ক বলতে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার যে যাওয়ার যে কষ্ট মানুষের, যে মানে যাওয়ার সময় দেখা গেলো ঈদ রাস্তায় করতে হচ্ছে, এই ধরনের পরিস্থিতি এবার কিন্তু হয়নি। ট্রাফিক ভালো, ট্রাফিক আমি ওইটাই মিন করছি। কিন্তু দুর্ঘটনা কিন্তু কমে নাই, প্রতিদিনই। ঈদের আগেও কিন্তু আমাদের 4 তারিখ থেকে 4 অক্টোবর থেকে আমাদের 16 অক্টোবর পর্যন্ত আমাদের ছিল এই ট্রাফিক, ওই যে আমাদের জন্য যে ম্যানেজমেন্ট দেখার জন্য কন্ট্রোল রুম ছিল। তো সেখানে কিন্তু ওই যে ঈদের আগে আমাদের প্রতিদিন কিন্তু 17 জন করে গড়ে কিন্তু নিহত হয়েছে, এটা আমি নিহত পরিসংখ্যানটা দেখছি। এবং ঈদের পরেও মানে 7 দিনের আমরা পরিসংখ্যান যেটা দেখেছি তাতেও সেম দুর্ঘটনার সংখ্যা সেম। আমি এই ঈদ যাত্রার কথা বলছি। সুতরাং ধরেন এই যে ঈদের পরে যেটা সাধারণত আমরা দেখি যে ওভার স্পিডটা বেড়ে যায়, রাস্তা একটু ফাঁকা থাকে, আসার সময় কিন্তু একসঙ্গে আসার মানুষের না, বিভিন্ন সময় আসে, সেই জন্য এই ওভার স্পিডিংটা বেশি থাকে রাস্তা একটু ফাঁকা থাকলে। সেটার জন্য আমরা ঈদের পরদিন থেকে আমাদের বিআরটি এর যে ম্যাজিস্ট্রেট আছে, আমাদের মানে যে কজন ম্যাজিস্ট্রেট আছে বিভাগীয় লেভেল এবং জেলা কেন্দ্রে, ওদের সহ আমরা সকল ডিসিদেরকে নিয়ে, হাইওয়ে পুলিশকে নিয়ে সব যৌথভাবে আমরা একটা অভিযান পরিচালনা করছি, যাতে স্পিড গান দিয়ে ওভার স্পিডে যাতে গাড়ি চালাতে না পারে এবং অযান্ত্রিক যানবাহন যেন রাস্তায় চলতে না পারে, এই অবৈধ কোনো যানবাহন যাতে আনফিট গাড়ি রাস্তায় চলতে না পারে। সেই জন্য আমরা কিন্তু এই যে অভিযান কিন্তু 64 জেলায় কিন্তু একযোগে চলছে। ঈদের পর থেকে এখনও প্রতিদিনই আমাদের 64 জেলায় কিন্তু অভিযান চলছে। আসলে আমরা এখন থেকে আমরা এটাকে মানে একদম অন্যরকম মানে এটা প্রচেষ্টা, মানে এটা বিশেষ একটা থ্রাস্ট হিসেবে আমরা এখন থেকে রেগুলার কিন্তু এই সড়কে শৃঙ্খলা ফিরে চলছে। আপনি এটা বলছেন, এই যে আপনি বিশেষ উদ্যোগের কথা বলছেন, বিভিন্ন দুর্ঘটনার যে ফুটেজ নজরুল কবির এখানে যুক্ত করতে পারেন, যে ফুটেজগুলো আমরা দেখেছি, তাতে আপনি যেটাকে অযান্ত্রিক যানবাহন বলছেন সেগুলো রাস্তায় দেখা গেছে, সেই ফুটেজগুলোতে একেবারেই ফিটনেসবিহীন গাড়ির সেই চিত্র দেখা গেছে। তাহলে অভিযানে আসলে কাজটা কি হলো নজরুল কবির যদি একটু যুক্ত করেন? আপনি নিশ্চয়ই বলবেন, আবার আসবো আপনার কাছে। এই প্রশ্ন করলে মজুমদার ভাই খুব সহজ উত্তর দিয়ে দিবে যে মানে আমার 8টা ম্যাজিস্ট্রেট দিয়ে আমি 8টা বিভাগও বাস্তবায়ন করতে পারি না। এখন ধরেন যে উনি, আমি আরেকটা প্রসঙ্গে যাই, হাইওয়ে পুলিশের কেউ এখানে এখন নেই, কিন্তু তাদের একটা দায়িত্ব রয়েছে। না, আপনি বিআরটি কিংবা পুলিশকে না বসাবেন, পরস্পরকে দায়ী করবে, এই সমস্ত চিত্র আমরা গণমাধ্যম কর্মী হিসেবে বহুদিন থেকে দেখে আসছি। বারবার যেই কথাটা বলা হয়, আমি আবারও বলি যে সড়ক আইন যেটা হয়েছে, দয়া করে যদি আইনটার বাস্তবায়ন করা যায়, একটা গ্রুপ করবে আরেকটা গ্রুপ করবে না তা না, এই বাস্তবায়নের জায়গায় গেলে কিছুটা কমে আসবে। আরেকটা হচ্ছে আমার নিত্যদিনের চর্চার জায়গা। মানে আমার তো মাঝে মাঝে খুব অবাক লাগে আমার, যে কাঞ্চন ভাই বলতে বলতে তো ক্লান্ত, প্রত্যেকটা জায়গা কম বেশি আমরা জানি। আমাদের ছোটোবেলায় স্কুলে কী হতো, আপনি ঢাকা শহরে যদি নামেন, আপনি গাড়ির হেডলাইটের নিয়ম হচ্ছে গাড়ির যে মূল হেডলাইটটা জ্বলে সেটার অর্ধেক ব্ল্যাক থাকতে হবে, কারণ আপনার উল্টো দিকের যাত্রীর চোখে যদি সেই হেডলাইটটা লাগে তাহলে অ্যাক্সিডেন্ট অনিবার্য, পৃথিবীর কোথাও পাবেন না। আমার কৈশোরে যখন আমি স্কাউট করতাম, স্কাউটের পক্ষ থেকে আমাদের অভিযান, কারণ নিশ্চয়ই আপনার মনে আছে যে এই অভিযানগুলি আমাদের পক্ষ থেকে ব্যবহার করা হতো। আমরা গিয়ে সেখানে কালো রং মেরে দিতাম ওই গাড়িগুলোর অর্ধেকের ক্ষেত্রে। আমাদের এই দেশে আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা কীভাবে ট্রাফিক সিস্টেম চলতে হবে এবং কিভাবে তারা বের করে লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ সহ তো নিরাপদ সড়ক চায়ের যে আন্দোলন হলো, নিরাপদ সড়কের যে আন্দোলনটা হলো, দেখিয়ে তো দিয়েছিল। সেই সময় তো অনেকগুলো সিস্টেম দেখিয়েছিল কি করে মানে
অ্যাম্বুলেন্স চলার জন্য ইমার্জেন্সি রাস্তায়, ব্যস্ততম রাস্তায়, আপনার যে বনানী থেকে মহাখালী দিয়ে যে রাস্তাটা একটি ব্যস্ততম সড়ক, সেই ব্যস্ততম সড়কেও কী করে সম্ভব আলাদাভাবে রেখে দেওয়া, সেগুলো সবই তো করেছে। বহু ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট গাড়ি বের করে নেই, কারণ তার মেয়াদ উত্তীর্ণ, সেই কারণে ওই সময় আমরা দেখেছি যে গাড়ি সব বাড়ির ভিতরে ছিল। প্রশ্নটা হচ্ছে যে আপনি সরকারের জায়গা থেকে, আমি বলব রাষ্ট্রের প্রতিটি অর্গান তার পলিটিক্যাল সদিচ্ছা আছে কিনা, অন্য কোথাও সে বাধা আছে কিনা, সেই জায়গাটা কাঞ্চন ভাই বারবার ইঙ্গিতটা করছিলেন ওই জায়গাতে। আপনি বাংলাদেশের পরিবহন সেক্টরের যেই টোকেন সিস্টেমের যেই বাণিজ্য হয়, শত শত না হাজার কোটি টাকার বাণিজ্য হয়, এই হাজার কোটি টাকারও 1/10 যদি এই সড়ক আইন বাস্তবায়নে ব্যবহার করা হতো, বাংলাদেশের চেহারা আজকে পাল্টে যেত। না, সংশোধনের পর যে আইনটা এখন আছে, আপনার কি মনে হয় সেটাও বাস্তবায়ন হবে? এটা একটু শুনে আমি নিই। সেই জায়গাটাই বলতে যাচ্ছি, এখন এইটাকে হলিস্টিক অ্যাপ্রোচ থেকে সেখানেও মালিক শ্রমিক যে সমিতি রয়েছে তারা বলেছে যে এটা কি সংশোধন হলো, তারা এই দাম্ভিকতার সাথে এই প্রশ্ন কিন্তু তুলেছে। ওইটাই বললাম যে এটা পলিটিক্যালি, রাজনৈতিক সদিচ্ছার জায়গা থেকে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই কর্মসূচি বর্তমানে রাজনৈতিক সরকার ক্ষমতায় আছে তাকেই গ্রহণ করতে হবে। স্ট্রিক্টলি যদি হয়, এই জায়গায় যদি উনি স্ট্রিক্ট হন, সরকার যদি স্ট্রিক্ট হয়, সম্ভব বাস্তবায়ন করা। এই দেশে হয় না এমন কোনো কিছু নাই। আমরা তো একসময় ভাবি নাই যে এই দেশে কোনো দিন যুদ্ধাপরাধীদের বিচার হবে। এই দেশে আপনার এই টেলিভিশনে এসেও যুদ্ধাপরাধীরা যখন মন্ত্রী পরিষদে ছিলেন তারা অনেক দমভক্তি করে গিয়েছিল, কিন্তু এই দেশে তো তাদের ফাঁসি হয়েছে। ফলে আমি এই জায়গাটা একটু আশাবাদী হতে চাই। একেবারেই সম্ভব না, কারণ কাঞ্চন ভাই আজকে ধরেন যে একটা জায়গায় এসছে, কিন্তু ওই সময় যে আমরা যখন শুরুতে আন্দোলন করেছিলেন, অসহায়ের মতো উনি আন্দোলনটা মানে করছেন, তখন আজকে অন্তত একটা জাতীয় নিরাপদ সড়ক দিবস একটা অ্যাচিভমেন্টের জায়গায় আসছে, একটা সড়ক আইন করতে পেরেছেন। একজন ব্যক্তি মানুষের পক্ষে একটা সামাজিক আন্দোলন ডেভেলপ করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। সেইখানে এবং রাষ্ট্রের এত বড় বড় রক্তচক্ষু উপেক্ষা করে বর্তমান সরকার না, উনি তো এই আন্দোলন করছেন বহুদিন ধরে, আরও 3-4টা সরকার পার হয়ে আসছেন বিভিন্ন মেয়াদে। বঙ্গবন্ধুর যে বিচারটা হয়েছে সেটা কিন্তু অন্য গভর্নমেন্ট থাকা অবস্থায় কিন্তু হয়নি। এক্স্যাক্টলি হয়েছে কখন? যখন এই গভর্নমেন্ট আছে, বঙ্গবন্ধুর গভর্নমেন্ট যখন আছে, সর্বোচ্চ জায়গা থেকে এটাকে মানে সাপোর্ট দেওয়া হয়েছে, যার জন্য হয়েছে। তো এখন আমি বলবো যে এটাও কিন্তু আবার গভীরের কথা, নূর মোহাম্মদ ভাইয়ের যে ক্ষমতা আছে উনি কিন্তু এটা পুরোপুরি কিন্তু, এবং নূর মোহাম্মদ ভাইয়ের মতো আরও অন্যান্য অর্গানাইজেশনের যে কর্মকর্তারা আছে, তারা কি পারে তাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করতে? এই প্রশ্নটাই তাকে আমি রেখেছিলাম, তারা কি পারবে না? অদৃশ্য শক্তি, অদৃশ্য ক্ষমতা, এইটা মানে তাদের উপরে সবসময় কিন্তু চাপানো আছে, পুলিশের উপরেও আছে, এবং এটা একটা মানে টোটালটাই দেশটা একটা সিন্ডিকেটের মধ্যে আছে, এই অদৃশ্য শক্তির একটা সিন্ডিকেটের মধ্যে দেশটা পড়ে আছে। তো কাজেই আপনি চাইলেই মানে নূর মোহাম্মদ ভাই চাইলেই ওনার বিআরটিকে একদম মানে করে ফেলবেন, এটা সম্ভব না তো। কারণ এই দেশের সমস্ত অন্যান্য জিনিসগুলোর সঙ্গে এটা সঙ্গতি থাকতে হবে। তো উনি গিয়ে আজকে গিয়ে যদি ওইখানে গিয়ে মানে বলবে যে এরকমভাবে সব ঠিকঠাক হয়ে যাওয়া, হ্যাঁ স্যার এই হ্যাঁ স্যারের মধ্যে হবে, উনি একা কি করবেন? ইলিয়াস কাঞ্চন ভাই যেটা বলছে আমি একটু সাপ্লিমেন্ট করি। আসলে এখানে আমাদের কোন জায়গাটায় সমস্যাটা, এই যেটা বলতেছেন এটা আসলে দৃশ্য অদৃশ্য এটার বিষয়টা। আমি দৃষ্টিভঙ্গির কথাই বলবো, আমি মাইন্ডসেটের কথা বলবো। এই যে আমরা এই দেশের নাগরিক, প্রত্যেকেই কিন্তু সরকার জনগণই সরকার, তো প্রত্যেকের কিন্তু মাইন্ডসেট চেঞ্জ করতে হবে। এখানে হলো কি একটা যুগে যুগে সব ভালো কাজে কিন্তু প্রতিবন্ধকতা আছে, এখানে ওভারকাম করার জন্য আমাদেরকে, আমি বারবার এই জন্য ডিফার করতে পারেন যে সামাজিক আন্দোলন কেন বলতেছি, এটা বড় আকারে আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে, সেই জন্য আমরা সাকসেসফুল হবো। বিএটি যে কিছু করে নাই, যেন আমার যত লিমিটেশন থাকে, আমার ম্যান পাওয়ার না থাকে, আমি একটু ভাই আপনার জবাবটা দিচ্ছি, ম্যান পাওয়ার যতই কম থাক, যত কিছু থাক, আপনি আমার এই পিরিয়ডে আপনি দেখেন, আপনি এখন ড্রাইভিং লাইসেন্স চাইলে কিন্তু পাবেন না। আপনি যত আগে কোনো পরীক্ষা ছাড়া কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে। এখন আমি চ্যালেঞ্জ দিলাম, এটা হচ্ছে না, একটু এদিক থেকে শক্তিটা পেতে চাচ্ছেন এই হীরক রাজার দেশের মতো, যে রাজা হবে খান বা সিন্ডিকেট হবে খান, ওদিক থেকে চাপ আসবে না। এখন শুনেন বিষয়টা ওইভাবে আমি বলছি না, আমি আমার এই জায়গাটা, আমার যে একটা দায়িত্ব নিয়ে আছে, আমি কথা বলছি, আমরা কাজ করতেছি। এখন ড্রাইভিং লাইসেন্স আপনি চাইলে কিন্তু পাবেন না, মানে যে কেউ বলে যদি, তাহলে আমি চ্যালেঞ্জের সুরে বললাম, কারণ এই যে এখন প্রশ্ন সিস্টেম এমনভাবে করছি যে এখন এই টিক মারা সিস্টেম নাই,
যাতে করে পরীক্ষা দিয়ে ফাঁস করতে হবে। আচ্ছা এখন এখন এই যে দেখেন আপনি এই যে কাঞ্চন ভাই এই যে না, সবচেয়ে নূর মোহাম্মদ মজুমদার নিজেই বললেন যে হ্যাঁ। উনি হয়তো দক্ষ চালক, কিন্তু উনি ওখানে গিয়ে জানে যে এই আইন ভঙ্গ করলেও আমার যেহেতু শাস্তি নিশ্চিত হবে না, সেজন্য সে ওখানে গিয়ে ঠিকভাবে চালায়। অনেক না অনেক চেঞ্জ কিন্তু আসছে। আমি একটা হ্যাঁ। আরো দুইটা উদাহরণ দিই। ম্যাক্সিমাম যেমন সেবা আমরা কিন্তু দেখেছি ডিজিটাল করে ফেলছি। দুদকের- আমরা আমাদের দিক দুদকের থেকে- এরকম সৎ ব্যক্তিটির চাকরি চলে যেতে, যে ম্যাজিস্ট্রেট আপনার মোবাইল কোড করে খাদ্য এবং নানান ভেজাল যিনি সবচেয়ে বেশি অভিযান তাকে পরিচালনা করছিলেন, তাকে জি। নিষ্ক্রিয় করে দিতে। আমরা তো এগুলো দেখছি, এইটাকেই আমি বলছি যে অদৃশ্য শক্তির কারণে ওনারা উনিও যদি এটা করে ওনারও থাকবে না চাকরি। যাই হোক, এটা আসলে আমরা এত ভাই, এত হতাশ হলে না, আমরা হতাশ চলবে না। কেন? আমরা আমার যেটা আমাদের কিন্তু fact- অনেক অ্যাচিভমেন্ট আছে। fact যেটা, হ্যাঁ, সেইটা আমাদের আমি অনেক বলছি। achievement আছে। এটা হতাশ শেষে তো হ্যাঁ। আসলে কাজটা করে যাচ্ছেন, কিন্তু কিছু বাস্তবতা আপনি হতাশায় আজকে নিমজ্জিত করে। ধরেন যে আজকে আপনি বিআরটিএর চেয়ারম্যান আছেন, কালকে অন্য আরেকটা জায়গায় চলে যাবেন। মরাল যেই জায়গাটাকে কাঞ্চন ভাই হিটটা হ্যাঁ, করতে যাচ্ছেন রাষ্ট্রকে বারবার। ওই জায়গা থেকে ঠিক করে যে আনতে হবে, আপনার আদারওয়াইজ আপনি মূল্যবোধের সড়কের question এ। দুর্ঘটনা আপনি কমাতে পারবেন না। আপনি এই জায়গার মধ্যে শৃঙ্খলা আনতে পারবেন না। সব জায়গায় অশৃঙ্খল, আপনি সড়কের মধ্যে এসে মানুষ ঠিক হয়ে যাবে, এটা তো হতে কাঞ্চন পারে ভাই, না। আমি এটা কিছু বলি যে এটা একদম রিলেটিভ একটা বিষয় বলি। যেমন এই যে দৃষ্টিভঙ্গির কথা বলছে, সিঙ্গাপুরকে ফাইন সিটি কেন বলে? কারণ সিঙ্গাপুরে আইনের যে প্রয়োগ এটা 100%। 2 নম্বর হলো ফাইন, বড় অঙ্কের ফাইন। এখন এই বড় অঙ্কের ফাইনের প্রতি যদি আমাদের দেশে হলো ভীতি, এত বড় অঙ্কের ফাইন হবে কেন? তাইলে আমার ভিতরে গন্ডগোল আছে, আমাকে মনে হয় বেশি ফাইন দিতে, আমি তো এই অফেন্স বারবার করবো, হ্যাঁ, করবো। সুতরাং এই জন্য কমান। হ্যাঁ, কাঞ্চন কমা। ভাই তো ওইটাই এবং এটা বলতেছে। সরকার মেনে নিল তো। না না, এখন ওইটা না, এখন বিষয়টা হলো যে আমাদের ওই মাইন্ডসেটটা, এটা আমি এই জন্য তো বলতেছি যে আমাদের খোঁজা দিয়ে বাইর দৃষ্টিভঙ্গি, করলাম ভাই। না এই দৃষ্টিভঙ্গি সংশোধন- পাল্টাতে হবে। এই সংশোধন যারা আমি চাচ্ছিলেন নিজে আর এবং বলতে জরিমানা চাচ্ছিলাম যখন না, কমানো আপনি তো ওই হয়েছিল, সময়টায় ছিলেন না, আমি বললাম জি। তো যে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে কাঞ্চন ভাইকে চিৎকার করতে দেখছি ফরমাল মিটিংয়ে। সেইখানে কোনো আমি নাম উল্লেখটা না করে শুধু বলি যে একজন মন্ত্রীর যেই দম্ভুক্তি করে এসছেন তিনি, এবং দম্ভুক্তি করে আলটিমেটলি তিনি দেখিয়ে দিয়েছেন তিনিই এই সফল। যে নূর মজুমদার তিনি ভাই ঠিকই যে দিতে কথাটি পেরেছেন। বললেন, আমি কিন্তু এই কথাটাই আমি বারবার বলতেছি, কিন্তু বুঝাতে পারছি না। আমি বলছি যে এটা কোনো পণ্য না, এটা নিত্য প্রয়োজনীয় পণ্য না। আইন কিন্তু নিত্য প্রয়োজন পণ্য না। আইন করা হয় কঠোরভাবে, যাতে একবার এই আইনের মধ্যে কেউ যদি পড়ে, তার দ্বিতীয়বার যেন সে আইনের ওই জায়গার মধ্যে, জি। ওই অন্যায় করার মধ্যে জি, যেন জি। না অন্যরা যায়। দেখে শিখবে। অথচ তারা বলতেছে কমায় দেন যেন আমরা দিতে পারি। তো তার মানে কি দিতে পারা মানে কি? ইলিয়াস অন্যায় কাঞ্চন, করা। এই আমিও নাম এখানে উচ্চারণ না করি, এই এবং এটাকে প্রশ্নটাই মেনে নেওয়া এই হয়েছে। প্রশ্নটাই আমি রেখেছিলাম যে ওটা এটা 7,000 মেনে টাকা না নিয়েছে। 10,000 টাকা, সেটা তো আপনার জানার দরকার নেই। আমি নিয়ম মানবো, ওটা জরিমানা যাই থাকুক না হ্যাঁ, কেন, আমি নিয়ম তার মানলে নিয়ম তো আমাকে মানলে এটা তো দিতে আমাকে হবে না। জরিমানা দিতে হচ্ছে কিন্তু না। সেইখানেই তাদের এবং এক সেই জায়গায় ধরনের আছে, বলতেছে যে আমি কারণ তারা দেবো, নিয়মটা ভঙ্গ সে করতে দিতে চায়। চাইতেছে। জি। তো তার মানে কি দিতে যখন চাইতেছে সে মানে অপরাধ অনিয়ম করতে করতে চাচ্ছে, চাইতেছে, সে অপরাধ- অপরাধ করতে চাইতেছে, এবং সেটা মেনে নিচ্ছে সরকার, এবং মেনে নিয়ে সেটা এখন সংসদে যাচ্ছে। না, এই জন্যই আসলে আমি কেন বারবার সামাজিক আমি তো আন্দোলনের কথা বলছি, আমি এই তো- কারণে আমি রিমিডিটা এখানে দেখছি। হ্যাঁ হ্যাঁ, আমরা করে তো ফেল করলাম। না, ফেল করি নাই, ফেল আমরা দেখুন এই যে এখন আপনিও তো- করছেন, আমরাও করছি, সবাই মিলে ফেল। এখন না, একমাত্র নূর মোহাম্মদ মজুমদার, সরকার। আপনি সামাজিক আন্দোলনে জোর দিচ্ছেন, খুব ভালো। এটা আমরা একটি ভালো ওভাবে ভাবনা। চিন্তা করতে হবে, আমি একটু করতে প্রশ্নটা হবে, শেষ এটার করি। উপায় খুব নেই। ভালো ভাবনা এটা, নিঃসন্দেহে সামাজিক আন্দোলন গড়ে উঠেছে অলরেডি। এবং আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলন, যেটা বাচ্চারা করলো, স্কুলের শিক্ষার্থীরা করলো, সেই শিক্ষার্থীদের চাপের মুখে আইন একদম হলো, বাস্তবায়ন হয়নি, সংশোধন হলো। আপনার কি মনে হয় যে এর পরও আসলে সামাজিক আন্দোলনই সবকিছু করে দিতে পারবে? উপরের কালো হাতে সে তো ওটা বাস্তবায়িত হতে দিবে না, তাহলে এই আন্দোলন গড়ে তুলে লাভটা কি হবে? আমি এই ব্যাপারে একটু সামাজিক আন্দোলনের কথা একটু জি। বলতে চাই। সামাজিক আন্দোলন কিন্তু পলিটিক্যাল পার্টি না, এটাকে আমরা বিক্ষিপ্তভাবে মানুষগুলো থাকি। তো সামাজিক আন্দোলন শুরু হয় কিভাবে? একটা ইস্যু তৈরি করার মাধ্যমে। যখন একটা ইস্যু তৈরি হয়, তো সেই ইস্যুটাকে নিয়ে সেটা মানুষের মধ্যে একটা জাগরণ আসে কিছু সময়ের জন্য। এই আন্দোলনটা, এটা কিন্তু পার্টির মতো না যে আমি সারা জীবনে এটা করব। নিঃসন্দেহে না। কারণ হচ্ছে কি, তার তো অন্য কাজ আছে। ভেতরের ক্ষোভ হ্যাঁ, রাইট। আর থেকে সে তখন রাজনীতি ফেটে যারা করে পড়ে। তাদের পেশা এটা, এখানেই ব্যবসা তাদের, পেশা এটা তাদের। তো এই যে সামাজিক আন্দোলন, এইটাও কিন্তু রাজনীতিবিদরা বুঝে গেছে যে এটা বেশি দিন লাস্টিং করে না। এই লাস্টিংটা কয়েক মাস কিংবা কয়েক বছর করে, তারপরে এটা যে জায়গায় সেটা এই মানে মিশে যাবে। তো তখন আবার তারা এই কাজগুলো করবে, এবং ওই সময়টুকু তারা চুপ করে থাকে, ব্যাঙের মতো, কিংবা আপনার সাপ যেমন শীতকালে গর্তের মধ্যে থাকে। হ্যাঁ, তো এইরা ওই রকমভাবে ওই সময়টুকু, এই সামাজিক আন্দোলনের সময় চুপ করে বসে থাকে। তারপরে যখন সামাজিক আন্দোলন স্থিতিয়ে যায়,
তখন আবার শীতকালীন সেই নিদ্রা শেষে জায়গায় আবার আমি জাগ্রত যে হয়ে ওঠে। ফনা তখন তুলি, এই হলো গে বিষয়। তো যার জন্য দেখবেন যে আমাদের সামাজিক আন্দোলন, বেশ কিছু সামাজিক মুভমেন্ট আন্দোলন দেখেন আপনি, স্যানিটারি মুভমেন্ট কিন্তু সফল। এখন কি গ্রামে গঞ্জে গিয়ে আপনি একটা বাড়িও পাবেন না যে অন্তত রিং নাই, তো স্যানিটারি ল্যাট্রিন নাই, এরকম একটা বাড়িও পাবেন না। আগে এটা কিন্তু শতকরা মনে হয় 50% হয়েছে গ্রামে গঞ্জের কোনো পায়খানা ছিল না। এটার প্র্যাকটিক্যাল রিয়েলিটিগুলো আপনাকে আবার বুঝতে হবে। স্যানিটারি মুভমেন্টের ক্ষেত্রে এটার যখন কোনো অপোজিশন নাই। না এখানে অপোজিশন, আইন তো সবার জন্য, এই জন্য আমরা না, না, গত আপনি 2 বছর ধরে এরকম আমরা ভাবে ওই যে আইনের ভাই যাদের কথা, দাম্ভিকতা যাদের আছে, তারা যদি এটা বাধাগ্রস্ত করতো তাহলে হয়তো সেখানে বরং একটা বাজেটের বড় একটা সুযোগ তৈরি হওয়ার হ্যাঁ, বিষয়টা হয়তো বরঞ্চ রয়েছে। স্যানিটারি মুভমেন্টের ক্ষেত্রে আমি আপনাকে বলি যে বাংলাদেশ যে আজকে এই জায়গাটায় আসছে, এটা ইন্টারন্যাশনালি আমরা খুব গর্ব করে বলি। এইটা ওই ভদ্রলোক নাই, কামরুল ইসলাম সিদ্দিক থাকলে পরে বুঝতে পারতেন যে উনি জবাব দিত। আপনার সেই কামরুল ইসলাম সিদ্দিককে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু কিছুদিন আপনার এই ঢাকা শহরের ট্রাফিক সিস্টেম ডেভেলপ করতে। একটা জায়গায় ওনার জীবিত অবস্থায় চালু করতে পারছিল, গুলশান। ওই গুলশানে কিন্তু এখনও আপনি গেলেও গাড়িটা ঠিক মতো থামান, কিন্তু আপনার গাড়িটাও কিন্তু সেই কারণ বাজার মোড়ে থামে না ঠিক মতো। এইটাই হচ্ছে রিয়েলিটি। ওইখানে গিয়ে আপনি যদি সোজা থাকতে পারেন, তো এইখানে সোজা থাকেন না কেন? আপনি যে অভ্যাসগত মজ্জাগত জায়গা বললেন, যে আলোচনাটা ফেরদৌসী উঠাইছিলেন যে শিশুর জায়গার থেকে, আপনি আমার এডুকেশনাল সিস্টেমের মধ্যে ওইটাও নাই। নিয়ম সিস্টেম, এটা অভ্যাসের ব্যাপার। একদম ওই জন্য না, আমি যেটা বলছি যে আমাদের অভ্যাসটা এক আমাদের কথাই গড়ে চলে না। তোলা। এখন হলো যে আইনটা তো মানতে হবে। আমরা গত 2 বছর ধরে আমরা নিরাপদ সড়ক দিবসে, জাতীয় নিরাপদ সড়ক দিবসের স্লোগান কি ছিল? আইন মেনে সড়কে চলতে হবে, নিরাপদে ঘরে ফিরতে হলে, মানে আইন মেনে সড়কে চলে নিরাপদে ঘরে ফিরি। আচ্ছা, যে আইন মানতে হবে, আইন মানার সংস্কৃতিতে ওকে আমাদের ওকে মজুমদার ভাই, প্রত্যেকেরই, আপনি আমাদের প্রত্যেকের, বললেন, আপনি সব আহত লেভেলের লোক নিহতের আইন সংখ্যা মানতেছে দেন। না। শুনেন, জি। এবার আপনি আমাদের বলেন তো দেখি, আপনি তো আপনার কাজ তো সড়ক দুর্ঘটনার আহত নিহতের সংখ্যা দেওয়া না। আপনি যেদিন একটা তথ্য দিতে পারবেন না যে বাংলাদেশে কোনো সড়ক দুর্ঘটনা হয় নাই, ইনশাল্লাহ আমাদের এবার একটাও পাই নাই, যে অন্ততপক্ষে ফিটনেস ইন গাড়ি, অন্ততপক্ষে ড্রাইভার দায়িত্বহীনতা, এগুলির জন্য কোনো দুর্ঘটনা হয় নাই, সেই দিন আপনি সাকসেসফুল বিআরটিএর চেয়ারম্যান। আপনার কাছে তো আমি আহত নিহতের তথ্য চাই না, আপনার কাছে আমি চাই কোন তথ্য যে এই যে সড়ক দুর্ঘটনা এতগুলি ঘটলো, প্রায় 1000 পরিবার আজকে ইফেক্টেড, মানে আহত নিহতের কোয়েশ্চেনে। এইটার কারণ যে যেই বাস বা যেই নসিমন পরিমন যেটা দিয়েই হয়ে থাকুক, তারা কি কারণে সেখানে আসছে, ব্যর্থ এটা কি কি ঘটছে, সেই ব্যর্থের তথ্যটা কি আপনি দিচ্ছেন? এক্স্যাক্টলি নজরুল কবির, দিচ্ছেন এটাই না, আমি না, শুরুতে ওনার তো বলেছিলাম মামলা, যে আমরা তো মামলা, তাদের সেই বিরুদ্ধে তথ্য মামলা। দেয়া, আপনি মামলা করে খালাস। ক্ষতিপূরণ দেয়া, এটাই দায়িত্ব কি না আসলে? আপনার বিআরটিএর কাছে একটা তদন্ত কমিটি করা, তদন্ত করে আপনি দিয়ে দিচ্ছেন প্রতিবেদন। তারপরে যে মামলাটা হলো, মামলার সাক্ষ্য নেওয়া, বিচার নেওয়া, এটা তো আরও অনেকগুলো জায়গা, সেই জায়গাটার ধারাবাহিকতা থাকে না। আপনাদের কেউ তদন্ত কমিটির ক্ষেত্রে যখন ক্রস চেক করতে হয়, আমি অসংখ্য মামলা এগুলি ফলো করে দেখছি। সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে মামলার ক্ষেত্রে বিচার হয় না কেন? সাক্ষী একটা বড় জিনিস, সাক্ষ্যর অভাব। আপনার বিআরটিএর যে কর্মকর্তাকে সাক্ষী মানছিল পুলিশ কর্মকর্তা, সেই তার বছরের পর বছরও পাওয়া যায় না সাক্ষীতে। একজন সাক্ষীর গড় হাজিরা, তো মামলা শেষ, ওই মামলার আর খবর থাকে না। আপনার যে জায়গা থেকে, আমার কথা হচ্ছে ব্যক্তি, আপনি কিন্তু এখানে আজকে আপনি আছেন, কালকে এখানে না থাকবেন। সিস্টেমটাকে যদি করতে হয়, আমি আবারও বলি, এবং এটা আমার কাছে মানে একবার না বারবারই বলবো, পলিটিক্যাল উইল ফোর্স, রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে যে আপনি এই সিস্টেমটাকে পালন করাতে বাধ্য করবেন। যদি সেইটাই, ওই জায়গায় সিঙ্গাপুরে আপনি বাস্তবায়নের কথা বলেন, সিঙ্গাপুরের যেই শাসকের আমলে এটি হয়েছিল, যেই মেয়রের আমলে হয়েছিল, তাকে স্বৈর শাসক বলা হতো। গুলি করে আজকে মেরে ফেলেছে। স্ট্রেইট এতটা কঠোর হইতে হয়েছিল, দেন তারপর আজকে সিঙ্গাপুর কারণ হচ্ছে উদাহরণ কি, দিচ্ছেন। একটা জায়গায় যখন মানুষ এমন জায়গায় পৌঁছায় যায়, তখন তাকে ভয় দেখানোর জন্য কিছু কাজ করতে হয়। সেটা সিঙ্গাপুরে করা হয়েছে কিছু না, মানুষকে, আইনের তো প্রয়োগ যখন দেখছে যে লাগবেই, কয়েকজন এটা তো মানুষকে মানে- মেরে ফেলছে, তখন তো এবং এর মধ্যেও কিন্তু এই যে ফিলিপাইনেও কিন্তু, ফিলিপাইনের যে প্রেসিডেন্ট, উনি কিন্তু এই যে আপনার চোরা কারবারদের প্লেনে উঠায় ওখান থেকে ফালা যায়। তো এই যে যখন মানে আসলে এটা নিয়ন্ত্রণের মধ্যে দেখানো, রাখা যাচ্ছে না, হ্যাঁ, তখন সব এই ধরনের সব চোরা ব্যবস্থা। চালানি জি। কিন্তু আর ওইখান থেকে একটারে নিয়ে হয়তো ফালায় দিছে, এটা হয়তো মৃত্যুদণ্ড ছিল, ওটারে নিয়ে ফালায় দিছে। তো ওইটা যখন দেখছে, আরে বাপরে বাপ, কিন্তু প্রেসিডেন্ট এরা এত করা, বাকিগুলো ঠিক হয়ে যায়। এই হলো কি বিষয় আর কি। রাষ্ট্র আপনার দায়িত্ব, এই যে জন্য বললাম যে বঙ্গবন্ধুর বিচারটা কখন করতে পারবে, যখন রাষ্ট্র চাইছে এবং রাষ্ট্রের ক্ষমতার পরিপূর্ণ ক্ষমতা তার মধ্যে আছে, তখন পারছে। সে কি আগে পারছে? অন্য সরকার যখন ছিল পারছে? পারে নাই। পারে নাই, অধ্যাদেশ ছিল, হ্যাঁ। ইনডেমনিটির মতো অধ্যাদেশ ছিল, হ্যাঁ, যেটা তাহলে- বরঞ্চ সেটা শুধরে নিয়ে সেক্ষেত্রে কাজটা বলছি করতে যে হয়েছে। তখন মানে মানুষের কষ্টের জায়গাটা ওই জায়গাতে, এই সরকারের আমলে
এই আইনটা হওয়ার পরে নিশ্চয়ই আপনার মনে আছে, আপনি হয়তো অন্য জায়গায় অন্য দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী বাচ্চাদেরই যে আন্দোলনের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটকে মানে আপনাকে তার কাছ থেকে অব্যাহতি দিল, তার কি ক্ষমতা ছিল না? কিন্তু সেই ক্ষমতা কি হইলো তাহলে? জি, আমিও মোটামুটি আলোচনার সময়টা শেষ করে নিয়ে এসেছি। সেক্ষেত্রে নূর মোহাম্মদ মজুমদার, কারণ অনেক হতাশার গল্প হলো, আমাদের দেশে হতাশ হতেই হয়, বিভিন্ন প্রসঙ্গেই আমরা বসে শুধু হতাশ হই, সিন্ডিকেটের কাছে জিম্মি হই, সেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ক্ষেত্রেও। এমনি কতটা করতে পারবে সত্যিকার অর্থে মানে এই এখন বিআরটিএ বা যে উদ্যোগগুলো নিয়েছে, অজস্র হাতের সব কিছুকে ছাপিয়ে কতটা করতে পারবে সেটা একটু শুনতে চাই। ধন্যবাদ। আমরা মানে হতাশ নই, কারণ আশাবাদী হতেই হবে আমাদের, কারণ আমরা বাংলাদেশের অনেক অর্জন আছে, আমরা এখন উন্নয়নশীল দেশে আসছি এমনিতে না, আমাদের আস্তে আস্তে এতটুকু আমাদের এই উন্নতি হয়েছে। আমরা বিআরটি এর ক্ষেত্রে যদি সংস্থা হিসেবে বলবো, বিআরটিএতে যে যত কিছু আগে অনিয়ম ছিল বা এই যে গ্যাপগুলো ছিল সেগুলো কিন্তু এখন অনেকটাই নেই। এখন আমরা ড্রাইভিং লাইসেন্স, আমরা কিন্তু স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দিচ্ছি, মানে ফিটনেস এখন গাড়ি না দেখে কিন্তু ফিটনেস দিতে পারে না, হয় যদি এরকম দিয়ে একটা ঘটনা ঘটে থাকে গেছে এবং যাবেও, কারণ এখন ছবি সহ আমাদের ইন্সপেক্টরদের ছবি সংরক্ষণ করা হচ্ছে। গাবখান তো সুতরাং সেতুতে যেটা এটা গেল এক, সেতু আর থেকে যেটা নেমে আসলো, সড়কের নিরাপত্তা এটার কি ছিল? জি, গাবখান সেতুতে যে দুর্ঘটনাটা ঘটলো, একদম টোল আদায়ের ওখানে থামিয়ে থাকা গাড়িগুলোকে যেভাবে চাপা দিল, সেই ট্রাকটার কি ছিল? কোনটা? ফিটনেস ছিল না, ওটা ফিটনেস ছিল, এটা সবই ঠিক ছিল। 4 বছর না, এগুলা সবগুলার আমার কাছে রেকর্ড আছে, আপনি দেখাই। আপনার এই কাগজ না। বিশ্বাস করলে তো হবে না। না, এগুলা ওটা ড্রাইভার পার্টিকুলার যে ঘটনাটা বলছে, এগুলা 24 সাল পর্যন্ত সবগুলো না, আমি সুনির্দিষ্ট এই ঘটনা থেকে জানতে চাই যে ছিল কি না। কাগজ এটা থাকলে তো রাস্তায় তো বের কাগজে হয়েছে। তো অ্যাক্সিডেন্ট করায় নাই, কাগজ ঠিক আছে। এখন ওই যে ড্রাইভারের জি। অসতর্কতা, বেপরোয়া গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা তো একদম অনুমেয়। মানে আরও যদি বলি, এখন আমরা এই জায়গাটায় বেশি জোর দিচ্ছি, ওভার স্পিডিং আমরা এখন বন্ধ করবেই। এটা নিয়ে আমরা কিন্তু 64 জেলায় কিন্তু যৌথ অভিযান চলতেছে, এটা মানে কন্টিনিউয়াস চলতে থাকবে এবং এই ব্যাপারে কোনো ছাড় নাই। আমরা অযান্ত্রিক যানবাহন প্লাস এবং সবগুলো ডাম্পিংয়ে দিচ্ছে কিন্তু, এবং কি কাগজপত্র নাই এরকম যদি কেউ গাড়ি চালায় এবং ড্রাইভিং লাইসেন্স বিহীনও কিন্তু গাড়ি চালাচ্ছে, সেগুলো আমাদের তো বিআরটিএ থেকে যারা লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে তারা ভালো ড্রাইভার হইলেও তারা যদি দায়িত্বশীল না হয়, আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। ড্রাইভিং লাইসেন্স বিহীনও কিন্তু গাড়ি চালাচ্ছে, মালিকদের এখানে দায়িত্ব আছে। মালিক একটা অভিযানে আপনি আমাদের ডাইকেন, আমি আপনার লগে থাকবো। এই ঢাকা শহরের আমি 3টা রুট বাঁচবো, ওই 3টা রুটে 3টা বাস যায়। আমি চাইলে কোম্পানির নাম সহ বলে দিতে পারবো, এইখানে বসে থেকে সেই কোম্পানির বাসগুলোকে পরবর্তীতে মার্চ করে কালার চেঞ্জ করে, আমি রহিমউদ্দিন নামে কোম্পানিতে ছিলাম, এখন আমি কলিমুদ্দিন নাম নিয়ে আমি বাসগুলো চালাচ্ছি, ওই একই বাস, ওই ফিটনেসবিহীন গাড়ি, ওই সমস্ত কিছু দিয়ে চালাচ্ছি। ম্যানেজড, আপনি ম্যানেজ হন না, আমি হয়েছি, আমি হইনি, নীলকাঞ্চন ভাই হয়েছে, এভরিবডি ম্যানেজড। এই যে ম্যানেজডের জায়গাটাকে আমি আবারও বলবো যে আমাদের দেশের বাস্তবতা দাঁড়িয়ে গেছে যে প্রধানমন্ত্রী সমস্ত বিষয়ে হাত না দিলে, নাক না গলালে কাজ হয় না। এই ইনিশিয়েটিভ আমি শেষ করতে চাই এইভাবে, আপনার শেষ বক্তব্য আমার, প্রধানমন্ত্রীকে শতভাগ একেবারে স্বৈরতান্ত্রিকভাবে যদি হয়, স্বৈরতান্ত্রিকভাবে এই সড়ক আইন বাস্তবায়নের পদক্ষেপ এর উদ্যোগ নিতে হবে। এর বাইরে তার রাজনৈতিক দলের যত বড় নেতা হোক, সরকারি দল হোক, আমলা হোক, পরিবহন ব্যবসা, আপনি অবাক হবেন, বহু সাবেক আমলা, বর্তমান আমলা আছেন, বহু পুলিশ আছেন, কর্মরত পুলিশ আছেন, যাদের বেনামে এখানে পরিবহন ব্যবসা রয়েছে। ফলে সে বাস্তবায়নটা করতে যাবে কেন? ওই কারণে যায় না। ফলে এই সমস্ত বাস্তবতার কারণে ঢাকা শহরে আপনার প্রায় কয়েক লক্ষ রিক্সা আছে একই লাইসেন্সে, একই নাম্বারিংয়ে কয়েক লোক আছে, এবং গ্যারেজ আছে ঢাকা শহরে বহু পুলিশের। রিয়েলিটিগুলো আপনাকে বলছি। এখন অযান্ত্রিক যানবাহনের ক্ষেত্রে বলছিলাম হাইওয়েতে ধরবেন, তা আপনার যান্ত্রিক ঢাকা শহরটা খালি আগে আপনি ঠিক ধরেন না। আপনি ডিক্লেয়ার দিতে পারবেন যে ঢাকা শহর আমার এখানে ফিটনেসবিহীন গাড়ি নাই, এটা আপনি পারবেন না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাকে। আপনি বিআরটিএ সারা বাংলাদেশ নিয়ে ভাববার দরকার নাই, শুধু ঢাকা উত্তর আর দক্ষিণ আপনি এটা ডিক্লেয়ার করেন যে আগামী 6 মাসের মধ্যে আপনি এটা করবেন, পারবেন না। এটা আমি আপনাকে চ্যালেঞ্জটা ছুড়ে দিই। আমি আপনাকে ব্যক্তি আক্রমণ করছি না, ব্যক্তি আক্রমণ করছি না। এখন তো ডিজিটালাইজ জায়গায় অটোমেশন চালু হয় নাই, আপনার বিআরটিএর অফিসারদের বাধার কারণে দীর্ঘদিন, বহু আগের উদ্যোগ এটা, ডিজিটালাইজেশন করা যায় নাই কেন? এত বছর লাগছে কেন এই প্রকল্প শেষ করতে? এই রূঢ় বাস্তবতাগুলোর কথা বলতে চাইছিলাম না, জাস্ট একটা শহরদের মধ্যে দিয়ে কথা বলছে, কারণ জানি ওই থোরবড়ি খারাপ হবে। শেষ কথা, যদি সত্যিই চান আন্তরিকভাবে যে আলোচনা যাতে না করতে হয়, তাহলে এখানে প্রধানমন্ত্রীকে ইনিশিয়েটিভ নেওয়া ছাড়া এই সড়ক আইন বাস্তবায়ন করা ইম্পসিবল।
নজরুল কবির তবু একটা সমাধান খুঁজে পেয়েছেন, আমাকেও শেষ করতে হবে। ইলিয়াস কাঞ্চন, আপনি আর কোনো কিছু খুঁজে পাচ্ছেন কিনা? আমি যেটা বলতে চাই সেটি হলো যে প্রথমে মানে আমি ওনাকে বলবো না যে উনি চান কিনা, রাষ্ট্র যারা পরিচালনা করছেন তারা নিরাপদ সড়ক চান কিনা, দুর্ঘটনা কমাতে চান কিনা, এইটা একটা জানার আমাদের বিষয় আছে। মন থেকে তারা চান কিনা যে সত্যিকার অর্থে দেশের মানুষ সড়ক দুর্ঘটনা থেকে মুক্ত থাকুক। প্লাস যেটা আরেকটা কথা আমি বলতে চাই যে জাতিসংঘ বলেছে যে গত বছরের তাদের প্রতিপাদ্য বিষয় ছিল তো রিথিঙ্ক, পুনরায় চিন্তা করো যে তুমি যে কাজটা করছো, যেভাবে করছো এটা কাজ হচ্ছে না কেন, তাহলে কিভাবে করলে পরে কাজটা বাস্তবায়ন করা যাবে এবং সড়ক দুর্ঘটনা কমানো যাবে। তা আমি যারা এর সঙ্গে যুক্ত যারা আছে তাদেরকে বলবো তারাও যেন সত্যিকার অর্থে চিন্তা করা উচিত তাদের যে কেন বাড়ছে, কেন আমাদের তো কমা উচিত ছিল, আমরা কাজ করতেছি, আমরা সবাই বলতেছি আমরা এই করছি ওই করছি, তাহলে বাড়তেছে কেন? এই জিনিসটা আগে চিন্তা করে বের করতে হবে যে আমাদের এই যেভাবে যে পদ্ধতিতে কাজ করছি সেই কাজটা কাজ দিচ্ছে না, তাহলে আমাদের কিভাবে আমাদের কোন পদ্ধতিতে কাজ করলে কাজ হবে সেটা বের করে ওইভাবে। তাহলে ঢেলে সাজানোর জায়গাটায় আপনি আসছেন। আমি শেষ করবো নূর মোহাম্মদ মজুমদার, আপনি আর কোনো কিছু খুঁজে পাচ্ছেন কিনা? আসলে আমি আবারও বলবো, আমাদের তো সবার সব স্টেক হোল্ডার যেমন দায়িত্ব আছে, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল দায়িত্ব আছে আইন মানার। আইন মানতে হবে, আইন না মানলে আমাদের এই দুর্ঘটনা সড়ক শৃঙ্খলা কঠিন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় সবার বক্তব্যে এটা আসছে, এটা সবাই জানেও, আইনের কঠোর প্রয়োগ করতে হবে, কঠোর বাস্তবায়ন করতে হবে। এটা ছাড়া কোনো বিকল্প না। আইনের মানুষ তো যারা আইন মানে না, যারা ল অ্যাবাইডিং না, তাদেরকে ওই দণ্ডের ভয় ছাড়া তাদেরকে আইন মানানো যাবে না। তো সুতরাং এই জায়গাটায় কঠোর হইতে হবে। আমরা কিন্তু কঠোর হচ্ছি, আমরা জানেন যে 64 জেলায় আমাদের অভিযান চলতেছে, এখন আমরা এটা অব্যাহত রাখবো। এবং কি আরও যেটা ইলিয়াস কাঞ্চন ভাই যেটা বলছে এটা ইম্পর্টেন্ট, আমাদের জায়গা থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং করব এটা, এবং সংশ্লিষ্ট সকলের এই দায়িত্ব আছে আমি যেটা মনে করি। জি, এবং সেই আলোচনা থেকে আসলে কোথায় পৌঁছানো গেল সেটা বলতে পারছি না, তবে এক রিক্সাওয়ালা আমাকে বলেছিল যে সে একদম মেইন রোডে উঠে যাবে, হাইওয়েতে উঠে যাবে। আমি তাকে বলেছিলাম যে এটা তো আইন ভঙ্গ করা হবে, এই 3 চাকা রিক্সা ওখানে চলার কথা না। তিনি বলেছেন আপনার মতো বোকা মানুষ এই ফিডার রোড ধরে ঘুরে ঘুরে যায়, আমি কি বোকা নাকি এত জায়গা পরিশ্রম করব, ঘুরবো, তারপর আপনাকে নিয়ে যাব, সংক্ষেপে যাব। এই ভাবনা থেকে না বের হতে পারলে এবং তাকে সেই ভাবনাটার জায়গায় বাধ্য করতে না পারলে আইন আমি কেন মানবো বোকা হওয়ার জন্য? ব্যাপারটা এখন এইভাবে দাঁড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইলিয়াস কাঞ্চন আপনাকে, নজরুল কবির আপনাকে অসংখ্য ধন্যবাদ, নূর মোহাম্মদ মজুমদার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আলোচনায় থাকবার জন্য। সম্মানিত দর্শক যারা আপনারা ছিলেন আমাদের সাথে এই আলোচনা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আলোচনাগুলো তবু উত্থাপিত হোক, প্রতি মুহূর্তে আলোচনাগুলো হোক, কারণ এই আলোচনার মধ্য দিয়ে আমাদের ভাবনাটার যদি একটু পরিবর্তন হয়, বা যেটা ইলিয়াস কাঞ্চন বলছিলেন যে পদ্ধতিতে কাজটা হচ্ছে সেখান থেকে যদি আমরা কোনো ফল না পাই, তাহলে পদ্ধতি পরিবর্তনের চিন্তাও থাকা উচিত কিনা। বলেছেন নজরুল কবির যে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী যদি চান তাহলে হয়তো কিছু একটা হতে পারে, না হলে সেই সিন্ডিকেটের ফাঁদেই আমরা পড়ে যাচ্ছি। নূর মোহাম্মদ মজুমদারও চমৎকার করে বললেন যে অনেক কিছু করবার রয়েছে এবং সবাইকে সমন্বিতভাবে কাজটা করতে হবে, কিন্তু করতে হবে থেকে কবে বের হয়ে এসে বলতে পারবো যে করতে পেরেছি, সেই জায়গাটাই আমরা দাঁড়াতে চাই এবং আমাদের সড়ককে নিরাপদ দেখতে চাই। এটা সামাজিক আন্দোলন কেন, এটা যেন আমাদের ভাবনায় সেই প্রশান্তি বুলিয়ে যায় যে সড়কে আর কোনো মৃত্যুর মিছিল আমাদের দেখতে হচ্ছে না। দু একটা যদি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে সেটা খুবই সংখ্যায় অল্প থাকুক, যেটা বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকালে পরিসংখ্যানগতভাবে আমরা খুঁজে পাই। আমাদের দেশের যে সংখ্যা তার দিকে তাকিয়ে আমরা প্রতি মুহূর্তে আরও বেশি শঙ্কিত হচ্ছি, যেন হতে না হয় সে প্রত্যাশা রেখে শেষ করছে আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।